কাছের মানুষ, কাজের মানুষ। এটা ইস্টবেঙ্গল সম্পর্কে একটা অডিও। কাছের মানুষ, কাজের মানুষ। প্রথমেই বলি, আগের ম্যাচে ইস্টবেঙ্গল আরএফটিএল এর ম্যাচে তন্ময় দাসের খেলা দেখে অনেকেই অসন্তুষ্ট। কেউ কেউ দেখলাম ইউটিউবে কমেন্টও করেছে। তো আমিও খুব একটা সন্তুষ্ট নই এবং সেই জন্যই নিজেকে আরও ভালোবাসো এই জাতীয় একটা অডিও একটা করেছিলাম। ছোট্ট একটা অডিও, কিন্তু এটা পুরোপুরি তন্ময় দাস কেন্দ্রিক। তো আমি তন্ময় দাসের এই কেন খেলাটা ভালো লাগলো না এটা বোঝার জন্য আরেকবার খেলার প্রথমার্ধটা রিপ্লে দেখলাম। তো দেখলাম তন্ময় দাস কিন্তু খুব একটা খারাপ খেলেনি, কিন্তু যেটা আমি আমার অডিওতে বলেছি যে ও বড্ড বেশি পরের কথা ভাবছে। আপনারা জানি না কজন তন্ময় দাসকে সামনে থেকে দেখেছেন, ওর খেলা সামনে থেকে দেখেছেন রাদার। আমি তন্ময় দাসকে তখনও খুব একটা কেউ চিনতো না। তখন আমি একটা ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলাম। তো তখন আরএফডিএল এর ম্যাচ তো দেখছিলাম, কিন্তু তখন আই লিগ 2 এর একটা ম্যাচ পড়েছিল। খুব সম্ভবত এটা ব্যারাকপুর স্টেডিয়ামে। তো আমি গিয়েছিলাম খেলাটা দেখতে। তো সেদিনই তন্ময় দাসকে প্রথম দেখেছিলাম। আপনারা যদি মাঠে বসে ওর খেলাটা দেখেন, দেখবেন ও না মানে ভিক্টর যেরকম সবাইকে ডাইরেকশন দেয়, ও অনেকটা সেইভাবে ডাইরেক্ট করতে থাকে, মানে অর্কেস্ট্রেট করতে থাকে, পেছন থেকে সবাইকে গাইড করে। এবং এই ম্যাচটা তো আপনারা টিভিতে তো খুব বেশিগুলো ধরা যায় না, কেননা টিভিতে বলের ওপর ক্যামেরা থাকে। তো তবু আপনারা দেখতে পারবেন খেলা শুরুর দিকেই টিভি ক্যামেরা দেখা গেছে যে ও এক জায়গায় নাসিবকে বলছে ওঠ ওঠ আরও উপরে ওঠ। তো এটা করতে থাকে, এটা করা ভালো। যেটা বলছিলাম, ওর মধ্যে একটা বামপন্থী মানসিকতা আছে, মানে সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার আছে, যেটা সবার ক্ষেত্রেই হওয়া উচিত। মানে একটা হিউম্যানিটেরিয়ান, এই হিউম্যানিটিস সবার মধ্যেই থাকা উচিত। কিন্তু কি একটু আগে নিজেকেও একটু ভালোবাসতে হয়। মানে তন্ময় দাস যদি নিজের প্রতি অবহেলা করে, নিজের খেলায় ফোকাস কমিয়ে এই পরের কথা বেশি ভাবে, যার দরুন কি হচ্ছে, ও অনেক সময় পাসের স্পিড কমিয়ে দিচ্ছে। যে স্পিডে ও সাধারণত পাস দিতে পারে, তার থেকে অনেক স্লো স্পিডে পাসটা দিচ্ছে। বা ধরুন ও স্কোয়ার পাস দিচ্ছে, ব্যাক পাস দিচ্ছে, তার কারণ সামনের ছেলেরা অনেকে জায়গা নিচ্ছে না, বা জায়গা নিতে পারলেও হয়তো বলটা ধরতে পারবেন হাই স্পিডে দিলে। এইটা করলে কি হবে, আখেরে তন্ময়েরই ক্ষতি হবে। তো আশা করি এই তন্ময় দাস নিয়ে আর বেশি আলোচনা এই মুহূর্তে করতে হবে না, এবং তন্ময় এই ব্যাপারটা শুধরে নেবে নিজের খেলার। তো আজকে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর ঘোষণা করলো। তো এই প্রসঙ্গে বলে রাখি, এটা আমি টুইটারও লিখেছি, যে সুনীল ছেত্রীর বড় হওয়ার পেছনে একটা বড় অবদান কিন্তু সুখবিন্দর সিংয়ের, যে জেসিডি ফাগুয়ারার কোচ ছিল এবং একটা সময় সে ভারতীয় দলেরও কোচ হয়েছিল কিছুদিনের জন্য। সুখিকে খুব বেশি সুযোগ দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কিন্তু সুখী ভালো প্লেয়ার তৈরি করতে পারে। মানে সুনীলকে কেউই চিনত না, মানে কলকাতায় মোহনবাগানে ছিল সুব্রতর আন্ডারে, খুব একটা বেশি কিছু করে উঠতে পারেনি। তারপর সুখী ওকে নিয়ে গিয়ে গড়ে পিঠে, মানে একদম শূন্য থেকে শুরু করে ওকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ঢুকিয়েছিল। তারপরের গল্পটায় আমি এটা তো আর সুনীল এপিসোড হচ্ছে না, কিন্তু সুখীর আরও একটা বড় অবদান ছিল, মানে একাধিক অবদান, তার মধ্যে আরও দুটো মানে বড় অবদান হচ্ছে দীপক মণ্ডল আর মহেশ গাওলি। এরা যখন টাটা ফুটবল একাডেমি থেকে গ্র্যাজুয়েট করলো, তার আগে পরপর টাটা থেকে ছেলেরা বেরোচ্ছে, মোহনবাগানে জয়েন করছে, ইস্টবেঙ্গলে জয়েন করছে, পরপর সব ফেল করছে সিনিয়র লেভেলে এসে। দীপক আর মহেশ গাওলি একটা বুদ্ধিমানের মতন কাজ করেছিল। ওরা শুরুতেই জেসিটিতে চলে গিয়েছিল। জেসিটি তখন খুব একটা রমরমা নেই, কম বাজেট, কিন্তু সুখবিন্দার রয়েছে, সুখবিন্দার কোচ, সে বিনো টাইপ কোচ নয়। তো সুখবিন্দার কিন্তু এই দুজনকে গড়ে পিঠে একদম পুরো সেট করে দিয়েছিল, পুরো একদম। এবং তার দরুন বহুদিন ভারতীয় ন্যাশনাল টিম দুখানা চাবুক সেন্ট্রাল ডিফেন্ডার পেয়েছিল, এই মহেশ গাওলি আর দীপক মণ্ডল। পরবর্তীকালে দুজনে ইস্টবেঙ্গলও খেলেছে সুনামের সাথে, কিন্তু এদের গড়ার পেছনে কিন্তু অবদান রয়েছে সুভাষ ভৌমিকের নয়, বাবলু ভট্টাচার্য বা কারুর নয়, সুখবিন্দর সিংয়ের। যাকে সুখী বিষয় থেকে সরে আসি, আমি একটা জিনিস বারবার বলি যে এটা লাগবে, ওটা লাগবে, ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে এটা সমস্যা, ওটা সমস্যা। তো ভারতীয় ফুটবলের কথাই ধরুন না, আমাকে জিজ্ঞেস করেছিল, আমি যেখানে থাকি এখানে একটা অনুষ্ঠানে একটা বাঙালি ছেলে
যে ভারত কবে ওয়ার্ল্ড কাপ খেলবে, যে কোনো দিনই খেলতে পারবে না। মানে এখন যা অবস্থা দেখছি ভারতের, যেভাবে চলছে ভারতীয় ফুটবল, তাতে করে ভারত কোনো দিনই খেলতে পারবে না। কিন্তু তা বলে কি কোনো দিনই পারবেন না? মানে আজকের অবস্থায় পারবে না, কিন্তু কাল যদি পরিবর্তন করে, যদি ঠিকঠাক করে ভাবে কি করতে হবে, মানে ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, যে যা পাচ্ছে সে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। কালকে দেখলাম কোন ভারতীয় বংশোদ্ভূতকে, মানে সে বিদেশ থেকে বসে জ্ঞান দিচ্ছে কি করতে হবে ভারতীয় ফুটবলে, সে তো কোনোদিন ভারতে আসেইনি। তারপর একজন ভারতীয় ফুটবল বিশেষজ্ঞ আছে, সে ইউরোপের একটা দেশে থাকে, সে নিজের দেশে খুব একটা কিছু করে উঠতে পারেনি, যদিও সেই দেশেই বাঙালি, সেই দেশেই বড় হয়েছে। কিন্তু এমনি সেই লোকটা ভালো, আমি সেটা শুনেছি আমার এক পরিচিত এক ব্যক্তির মারফত, সে তাকে চেনে। তো সে নিজের দেশে কিছু করে উঠতে পারেনি, যে দেশে বড় হয়েছে, সে ভারতীয় ফুটবল নিয়ে এটা ওটা জ্ঞান দিতে থাকে। কিছু কিছু জ্ঞান ঠিক, কিন্তু অনেকগুলো জ্ঞানই ভুলভাল বলে। তার কারণ কি, সে ভারতে বড় হয়নি বা ভারতটাকে সে ভালো করে চেনে না, জানে না, ভারতের সমস্যাটা বোঝে না। তো আমি দেখি অনেকে অনেক কিছু লেখে, কিন্তু বেশিরভাগই হয় ভুল লেখে, বা মানে খুব অল্প কারেক্ট, মানে যতটা দরকার তার খুব একটা ক্ষুদ্র অংশ বলে। তো ভারতীয় ফুটবলের পক্ষেও কিন্তু সম্ভব ওয়ার্ল্ড কাপ খেলা, কিন্তু সবার আগে সমস্যাটা বুঝতে হবে। খুব একটা সমস্যা নয় সমস্যাটা বোঝা, একটু মন দিয়ে ধৈর্য সহকারে বুঝতে হবে এবং তারপর তার সমাধান বার করতে হবে, সেটাও সম্ভব। যাকে আমি তো আর ভারতীয় ফুটবলে থিসিস লিখতে বসিনি, মানে 2047 কী সব বানিয়েছিল, মানে গ্যারান্টি, আমি ওইটা গ্যারান্টি দিয়ে তো বসিনি, ওটা আমার প্রজেক্টেও না। তো সেরকমই ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও যেমন আমি অনেক এটা ওটা বলেছি, যেটাকে অনেক সময় আমি নিজে বলি বাতেলা বাতেলা মারছে, বক বক করছে। তো ইস্টবেঙ্গল ইউথ ডেভেলপমেন্টের অনেক কিছু করাই যায়, কিন্তু ধরে নিচ্ছি কিছু হবে না। ধরলাম যে নিতুরা রয়েছে, ক্লাব অফিসিয়ালরা রয়েছে, বা ইমামির লোকরা, ধরলাম তাদের অত মেধা নেই, তাদের অত ইচ্ছাশক্তি নেই, তাদের পক্ষে কিছু সম্ভব নয়। তার মানে কি কিছুই সম্ভব নয়? না, তাও না। মানে অন্তত ধরুন আপনার শহরে ধরুন ভালো স্কুল নেই, তাহলে কি আপনি অশিক্ষিত থাকবেন? থাকবেন তো না। তো আপনার এডুকেশন সিস্টেম, আপনার সোশ্যাল সিস্টেম, আপনার সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, আপনার গভর্নেন্স সিস্টেম যাই থাক, আপনি তার মধ্যেও বেরিয়ে আসতে পারেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। সেটা আমাদের হাতে। মানে অনেকেই বলে যে এটা বদল করা উচিত, ওটা বদল করা উচিত। মানে যেটা আপনার হাতে নয় সেটা নিয়ে ভেবে কী লাভ? কেউ যদি আপনার উপদেশ চায় তখন আপনি উপদেশটা দিতে পারেন। তাছাড়া মানে এটা ওটা ভেবে তো লাভ নেই যে আজকে আকাশের উচিত পরিষ্কার থাকা, যাতে করে আমি সাদা জামা পরে বেরোতে পারি হাতে ছাতা না নিয়ে। কিন্তু আকাশ তো আপনার কথা শুনবে না। তেমনই এই নিতুবাবুরা ধরুন, বা ইমামির কর্তারা আপনার কথা শুনবে, কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ওটা ওই গ্যারান্টির মতনই। তো সেক্ষেত্রে করণীয় কী? মানে ধরলাম বিনোবাবু থাকবেন, কোয়াদ্রাতবাবু থাকবেন, এখন এনারা একে অপরের পিঠ চুল করছেন। মানে বিনোবাবু কোয়াদ্রাতের প্রশংসা করছেন, আর কোয়াদ্রাত বিনোর প্রশংসা করছে। আর কোয়াদ্রাত কী করছে? কোয়াদ্রাত স্পেনে বসে বলছে, জ্ঞান দিচ্ছে, তোমরা এগিয়ে যাও, তোমরা সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাও। মানে আমি বুঝতে পারছি না, মানে নেতাজি এরকম জ্ঞান দিয়েছিলেন, কিন্তু নেতাজি তার সাথে সাথে ব্লু প্রিন্টও করে দিয়েছিলেন, এবং লেড ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক আছে? তো কিন্তু আমাদের এই নেতাজি যে কোচরা রয়েছে, তার বড় বড় খালি ভাষণ দিচ্ছেন, কিন্তু কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছেন। মানে ওই গানের মাস্টারমশাই এসে বলছে, এই শোনো, গানটা তুলে নিয়ে আসবে, হ্যাঁ, এই যে গানটা দিচ্ছি আজকে ক্লাসে, কিন্তু আমি শুধু গানের এই নোটেশনটা ডিকটেট করবো। মানে আজকের আধুনিক যুগে যেখানে জেরক্স রয়েছে, মানে ফটোকপি, সেখানে এই সারাটা ক্লাস ধরে গানের টিপিক্যাল যেসব ক্লাসগুলো হয়, গানের মাস্টারমশাই বা গানের দিদিমণি ওই নোটেশন লেখায়, লেখ, ক্লাস শেষ হয়ে গেল, এই বাড়ি থেকে গানটা তুলে নিয়ে আসবি। মানে শিক্ষকের কাজটা কি? শিক্ষকের কাজটা কি খালি জ্ঞানটা দেওয়া, যে এগিয়ে চলো? এগিয়ে যাব কী করে সেইটা তো বলতে হবে। তো ধরে নিচ্ছি যে আমাদের যে সিস্টেম রয়েছে, তাতে যেমন ওই বাতেলাবাজ গ্যারান্টি দেওয়া ফেডারেশনের কর্তারাও থাকবে, ধরে নিচ্ছি যে আমাদের ওরকম কোচরাও থাকবে, বিনোবাবুর মতন, কোয়াদ্রাতবাবুর মতন, যারা খালি ভাষণ দেবেন। মানে
কীভাবে কাজটা করতে হবে সেটা কাউকে শেখাবেন না, বা শেখানোর ক্ষমতা নেই ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে করণীয় কী? করণীয় হচ্ছে এটাই যে যারা স্থানীয় ফুটবলার আছে, যেমন মহিতোষ, তন্ময়, সায়ন আর যারা সব আছে, শ্যামল, এদের প্রত্যেকের উচিত একটা ব্যক্তিগত কোচ রাখা, এবং যদি সম্ভব হয় সে যেন তার শৈশবের কোচ হয়, সেটা হলে সবচেয়ে ভালো হয়। যেমন দেখেন, সৌভিকের ছোটোবেলার কোচ হচ্ছে রঞ্জন ভট্টাচার্য। সৌভিক কিন্তু রঞ্জনের সাথে এখনও কাজ করে যায়, মানে যখনই ক্লাবের থাকে না, প্র্যাকটিস থাকে না, সৌভিক রঞ্জনের সাথে বাড়তি প্র্যাকটিস করে। এবং প্লেয়ারদের তো উচিতই, মানে আমরা যারা পেশাদার ধরুন যে কোনো ফিল্ডে সবাই মোটামুটি 8 ঘন্টা কাজ করি, তো প্লেয়াররা ওই দিনে 2 ঘন্টা প্র্যাকটিস করবে, তারপর খালি ইনস্টাগ্রাম করবে, ফেসবুক করবে, সেটা করলে তো খেলার উন্নতি হবে না। ওটা করলে সোশ্যালাইজিংটা হবে, কিন্তু আপনার খেলার কোনোই উন্নতি হবে না। তো ওদের বাড়তি অনুশীলন করা দরকার, মানে এই কোয়াদ্দাতবাবু, বিনুবাবু যাই কোচিং করান তার বাইরেও অতিরিক্ত অনুশীলন করা দরকার। সেলফ ডেভেলপমেন্ট, আপনার যে পার্সোনাল স্কিল আছে, এবং স্কিল মানে শুধু ড্রিবলিং না, এই ব্যাপারেও বেশিরভাগ মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে স্কিল মানে ড্রিবলিং। স্কিল মানে একটা ফুটবল খেলতে গেলে আপনার যা যা পারদর্শী, যেই সব ব্যাপারে পারদর্শী হওয়া দরকার, ফুটবল সেন্স থেকে শুরু করে, ট্র্যাপিং থেকে শুরু করে, ড্রিবলিং ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি স্কিলস। প্রচুর স্কিল রয়েছে। খেলাটা বোঝাটাও একটা বড় স্কিল। কিছুই বুঝছেন না, খালি এসে লিখে দিয়ে যাচ্ছেন পেন দিয়ে হাবিজাবি। ধরুন অনেকে আছে দেখবেন ছোটোবেলায় একটা এসে লেখে, সে বিশাল বড় এসে, তাতে প্রচুর ভাষার প্রাচুর্য, কিন্তু কোনো সারমর্ম নেই, কোনো চিন্তাভাবনা নেই। তো যারা অতিরিক্ত ড্রিবলিং করে তাদের ব্যাপারটা ওরকম একটা এসে আর ননসেন্স এসে, খালি ডাম্পিয়ার্ড অফ ফ্যান্সি ওয়ার্ডস। যখন একজন প্লেয়ার একটা খালি ড্রিবলিং করে গোটা ম্যাচে বল পেলেই ড্রিবল ছাড়া তার কোনো উপায় থাকে না, তো হি ইজ রাইটিং এন এসে হুইচ ইজ বেসিক্যালি এ ডাম্পিয়ার্ড অফ ফ্যান্সি জাঙ্ক ওয়ার্ডস। তো সেই জন্য বলা যে এই যে বিভিন্ন স্কিল রয়েছে যেগুলো অর্জন করতে হয় সমস্ত পেশা, একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ব্যাংকিং প্রফেশনাল হোক, আইটি প্রফেশনাল হোক, সবার যার যার পেশায় তো অনেক স্কিল অর্জন করতে হয়। তো একটা ফুটবলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, সেগুলো অর্জন করতে হবে এবং সেগুলো শিখতে হবে। এবং এই মুহূর্তে যারা আমাদের কোচ রয়েছে তাদের অতটা জ্ঞান নেই এই বিষয়ে। তো সেই ক্ষেত্রে আপনাকে বাড়তি অনুশীলন করতেই হবে, এবং যদি সেরকম ভালো কোচও আসে, তার পক্ষে সম্ভব নয় ধরুন পুরো স্কোয়াডকে ট্রেনিং দেওয়া, মানে তার সাধ্য থাকলেও এবং তার স্বাদ থাকলেও সেটা তার পক্ষে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ব্যক্তিগত কোচ রাখতে হবে। তো এইটা জেনে ভালো লাগলো, আমি যেখানে টুইটার ফোরামে লেখালেখি করি, ওখানে একজন জানালো গতকাল যে শ্যামল বেসরা কার্তিক কিস্কুর সাথে ট্রেনিং নেয়, মানে কার্তিক কিস্কুর কাছে ট্রেনিং নেয় কার্তিক কিস্কুর ওর কোচ। এবং যতটা আমি ফেসবুকে খোঁজাখুঁজি করে দেখলাম যে কার্তিক কিস্কু কিন্তু পান্ডুয়া ফুটবল একাডেমির সাথেও যুক্ত। তো পান্ডুয়া ফুটবল একাডেমিতে খুব সম্ভবত, আমি শিওর নই, ও কার্তিক কিস্কুর কাছেই কোচিংটা নিয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উচিত। আর আমি এই ছবি, যে আমার অডিওতে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে, একটা হচ্ছে কার্তিক কিস্কুর ছবি, এই জন্য দিলাম যে আমার দেশে মানে যারা গুণী ব্যক্তি তাদের কেউ সমাদর করে না। মানে কেউ ধরুন একটা সাহেব, সে নিজের দেশে চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে ফেউ ফেউ করে, সে চলে গেল ভারতে ভাগ্যান্বেষণে, তখন তাকে নিয়ে খুব হইচই করবে। এসছে ভিগিরি সাহেব, কর্মহীন সাহেব এসছে, বেকার সাহেব, তাকে নিয়ে হইচই করবে যেহেতু সে শ্বেতাঙ্গ। কিন্তু যদি ধরুন আপনার বাড়িতেই রয়েছে, পাড়াতেই রয়েছে একজন ভারতীয় কোচ বা বাঙালি কোচ, যে খেলাটা জানে বা খেলাটা শেখাতে জানে, তাকে নিয়ে খুব একটা হইচই হয় না। এটা সর্বক্ষেত্রে, আমাদের স্কুল, কলেজ, অফিস, সব জায়গাতেই এই ব্যাপারটা আছে। মানে কাজের লোক আর কাছের লোক, মানে কাজের মানুষ, কাছের মানুষ। যারা কাজের মানুষ তারা
বেশিরভাগ ক্ষেত্রেই কাছের মানুষ হয় না ভারতের মতন দেশে। এবং এটা সমস্ত তৃতীয় বিশ্বেই প্রযোজ্য। সেই জন্য একটা সমাজ তৃতীয় বিশ্বে আবদ্ধ থাকে বা একটা দেশ, যখন সেই সমাজে যারা কাজের মানুষ তারা কাছের মানুষ হয় না। এটা আপনি দেখবেন মানে বড় বড় যেসব কোম্পানি আছে ভারতে, সব জায়গাতে এই ব্যাপারটা আছে। যারা কাজের মানুষ তারা কাছের মানুষ না হলে তাদের পদোন্নতি হয় না। তো আমাদের দেশে ব্যাপারটা আছে। ধরুন কার্তিক কিস্কু, এর কাছে ধরুন কোচিং নিচ্ছে আপনার শ্যামল বেসরা বা ইস্টবেঙ্গল RFDL স্কোয়াডের আরেকটা ছেলে, একটা সাইড ব্যাক আছে নয়ন টুডু। নয়ন নিয়ে খুব একটা বলবো না, ওর খেলা খুব একটা দেখিনি, না দেখে বলি না। তো তাকে নিয়ে কিন্তু খুব একটা লেখালেখি নেই মিডিয়ায়, যেহেতু বাঙালি আর স্থানীয় কোচ, তো সেই জন্য লেখালেখি নেই। কিন্তু শ্যামল বেসরাকে নিয়ে এখন কিন্তু আবার মিডিয়া খুব হইচই করছে। তো শ্যামল বেসরার কৃতিত্বটাকে নিয়ে কিন্তু মিডিয়া, স্থানীয় বাঙালি মিডিয়া শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তো একটা সময় বাধ্য হয়ে আমাকে একটা টুইট করতে হয়, সেখানে একটা ভিডিও শেয়ার করতে হয় যে শ্যামল বেসরা কতগুলো RFDL ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তার আগে পর্যন্ত মিডিয়া কিন্তু ওই গুন্ডাজ গুইতে এদের নিয়ে হইচই করছিল। তারপর মিডিয়া নড়ে চড়ে বসলো, ও না, এ তো মানে খুব এক্সপোজড হয়ে যাচ্ছি আমরা, খুব ব্যাডলি এক্সপোজড হয়ে যাচ্ছি। তো তখন মিডিয়া শ্যামল বেসরাকে নিয়ে হইচই করা শুরু করলো। আর এখন সেমিফাইনাল ম্যাচে RFDL-এর মানে ফাইনাল, একদম ফিনালের রাউন্ডে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তাও আবার কী হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটাও ভাবা দরকার আছে, এটাও মিস করে গেছে মিডিয়া। শ্যামল বেসরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অ্যাজ আ নাম্বার 9, যাকে নামিয়েছিল কেন নামায় জানি না প্রত্যেকটা ম্যাচে, কুঞ্জামকে নাম্বার 9 হিসেবে, তাকে 30 মিনিটের মাথায় তুলে নিতে বাধ্য হয়, এতই বাজে খেলছিল কুঞ্জাম। তারপর শ্যামল বেসরা যে অ্যাটাকিং মিডিও রোলে খেলছিল, সেন্ট্রাল অ্যাটাকিং মিডিও হিসেবে, তাকে ওপরে পুশ করে দেওয়া নাম্বার 9 রোলে। তো তারপর সে একাধিক হেড করে, তার মধ্যে একটা খুব সুন্দর হেড, গোলও হয়ে যায়। কিন্তু ম্যাচ শেষে শ্যামল বেসরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ, POTM যেটা বলে আজকালকার দিনে, হয়েছে। এটা একটা বড় ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা অনেকেই খেয়াল করেনি যে শ্যামল বেসরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বা POTM হয়েছে অ্যাজ আ নাম্বার 9, কেননা ও ম্যাচের 30 মিনিটের পর থেকেই কিন্তু নাম্বার 9 হিসেবে খেলেছে। তো প্রায় গোটা 70 মিনিট খেলেছে নাম্বার 9 হিসেবে, 30 মিনিট খেলেছে অ্যাজ আ ক্যাম হিসেবে বা নাম্বার 10 হিসেবে। তো এটা দেখে ভালো লাগলো যে শ্যামল বেসরা কার্তিক কিস্কুর কাছে কোচিং নিচ্ছে। তো আমি বলবো, আমি জানি না মহিতোষ করছি কিনা এই ব্যাপারটা, তন্ময় করছে কিনা, সায়ন করছে কিনা, কিন্তু এদের প্রত্যেকের করা উচিত। এবং যেমন ধরুন দেবজিৎ রয়, ও তো উত্তরবঙ্গের ছেলে, তো ধরে নিচ্ছি যে ওকে যে খেলা শিখিয়েছে সে উত্তরবঙ্গেই থাকে, ধূপগুড়িতে থাকে। তো এই রিমোট কাউন্সেলিং বা কনসালটেশন ঠিক আছে, কিন্তু পুরো ব্যাপারটাই না রিমোট করলে হয় না, লং ডিস্টেন্স প্রেমের মতন হয় না সব ব্যাপারটা। অনেকটাই হয় সম্ভব, কিন্তু পুরোটা সম্ভব না, কিছুটা দেখিয়ে দিতে হয়, মানে গুরুকে দেখিয়ে দিতে হয়। গুরু স্পেনে বসে জ্ঞান দেবে যে এগিয়ে যাও, সেগুলো আবার মানে কিছু টেকনিক্যাল কথা বলে না, খালি এগিয়ে যাও, নিজের লক্ষ্যে এগিয়ে যাও, এরকম মানে বাতেলা মারতে থাকে। তো দেবজিতের যে ধরুন কোচ আছে, যে ধূপগিরিতে ওকে খেলা শিখিয়েছে, সুন্দর খেলা শিখিয়েছে, তার সাথে ওকে যোগাযোগ রাখতেই হবে ফর রিমোট কাউন্সেলিং অ্যান্ড কনসালটেশন অ্যান্ড গাইডেন্স। কিন্তু ওকে একটা স্থানীয় কোচও রাখতে হবে কলকাতায়, যে ওকে ধরুন এই টিমের ট্রেনিং তো ঠিক আছে 2 ঘন্টা করে হবে, তার বাইরে অতিরিক্ত যে ট্রেনিং করতে হবে, ট্রেনিং সেশন বা অফ ডেতে যে ও স্কিলগুলো করে দেবে, মানে ধরিয়ে দেবে বা ওকে বড় হতে সাহায্য করবে, ওকে কিন্তু এগুলো বার করতে হবে। কার কাছে শিখতে পারে সেও নিজে বার করুক, কিন্তু খুব দরকার। আপনি যদি এই বিনো কোয়াদ্রাতের ভরসায় থাকেন কিচ্ছু হবে না। আপনারা তো ব্যক্তিগত জীবনে এখন সব স্কুলিং সিস্টেমের যে অবস্থা, সবাই তো প্রাইভেট কোচিং নিচ্ছেন। কেন নিচ্ছেন? মানে টুকলি করার জন্য তো নয়, মানে পড়াশোনা করার জন্য। তো সব ব্যাপারে এগুলো দরকার আছে। তো এটাই বলার ছিল যে কাছের মানুষ কাজের মানুষ, এবং যখন পরিস্থিতি বা সিস্টেম আপনাকে সাহায্য করছে না, তখন আপনি কিভাবে এগিয়ে যাবেন ব্যক্তি হিসেবে। সকলে ভালো থাকবেন।